আসসালামু আলাইকুম। অবশেষে বিপিএলে দল পেয়েছেন রুবেল, দল পেয়েছেন রোহান, দল পেয়েছেন ইফতেখার ইফতি এবং অনেক প্লেয়ারের ক্যাটাগরিটাও কিন্তু আগানো হয়েছে। আমরা দেখতে পেয়েছি যে সাকলাইন তার ক্যাটাগরি আগানো হয়েছে। এনিওয়েজ, ক্যাটাগরি আগানো পেছানো সেটা এক ধরনের ব্যাপার। আর কিছু প্লেয়ার যারা ডিজার্ভ করেন বিপিএলের নিলামে থাকার এই সমস্ত কিছু প্লেয়ারকে আসলে নিলামেই রাখা হয় নাই। খুব সম্ভবত সেটা আমার কাছে মনে হচ্ছিল যে এই প্লেয়ারদের ব্যাপারে রাইট ইনফরমেশনগুলো আসলে সিলেক্টরদের কাছে ছিল না। এই ব্যাপারে একটু ব্যাখ্যায় পরে আসছি। তার আগে তিনজন ক্রিকেটারের ব্যাপারে একটু বলতে চাই। অনফিল্ড গেল কদিন আগেই যখন তালিকাটা আমরা পেয়েছিলাম নিলামের, তখন আমরা এটা নিয়ে একটা প্রতিবেদন করেছিলাম, কথা বলেছিলাম এবং দাগ থেকে যদি কোনো কিছু ভালো হয় তাইলে দাগই ভালো। তিনজনই সুযোগ পেয়েছেন। এখন তিনজনের ক্ষেত্রে যদি বলি রুবেলের কথাটা, রুবেল একজন মিস্ট্রি স্পিনার। বাংলাদেশে যে কজন মিস্ট্রি স্পিনার আছেন হাতে গোনা, তাদের মধ্যে রুবেল অন্যতম। আমার প্রথম নজরে রুবেল আসেন ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগের সময় 42 বা 43টা উইকেট তিনি পেয়েছিলেন। এক্স্যাক্টলি কথা বলার সময় এই মুহূর্তে পরিসংখ্যানটা আমার মনে নাই, সেটা আমাদের গ্রাফিক্সে অবশ্যই ঠিক করে দেয়া হচ্ছে। এবং ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগে এতগুলো উইকেট পাওয়ার পরেই প্রথম আসলে রুবেল আমার নজরে আসে। আফটার দ্যাট আমি রুবেলের কথা শুনেছি চিটাগাংয়ে যখন বাংলাদেশ টিম প্র্যাকটিস করছে চট্টগ্রামে, তখন বাংলাদেশ টিমের কোচিং স্টাফের আশিক মজুমদার ফিল্ডিং নিয়ে তিনি কাজ করেন। তিনি আমাকে বললেন যে নেটে তো দুর্দান্ত বোলিং করছে। আকবর একবার আমাকে বলল যে ভাই ওকে কি কোনো টিম নিচ্ছে কিনা, আপনি জানেন কিনা, যদি না নেয় তাহলে আমি প্রিমিয়ার লিগে আমার টিমে নিতে পারি। সো রুবেল এই সার্কিটে ছিলেন, সেটা হয়তো বা সিলেক্টরদের কাছে ইনফরমেশনটা পৌঁছায় না রুবেলের। এরপর এনসিএল টি20তে রুবেলকে নেওয়া হয়, সেখানে রুবেল 10টা উইকেট নেয়, বেস্ট এমার্জিং প্লেয়ারের তকমাটা তিনি পান। যদিও সেই সময়টাতে আমি যতটুকু শুনেছি যে রুবেলের দুসরা অ্যাকশন নিয়ে একটা প্রশ্ন তোলা হয়েছিল যে দুসরার ক্ষেত্রে রুবেলের অ্যাকশনটা কতটুকু আসলে সামঞ্জস্যপূর্ণ বা সেটা এক্সিট করে যায় কিনা 15 ডিগ্রি। যদিও বায়োমেকানিক্যাল ল্যাবে টেস্ট না করে তো আপনি কিছু বলতে পারবেন না, কিন্তু যখন সাসপেক্টেড হয়েছে, পৃথিবীতে এরকম অনেক দৃষ্টান্ত আছে যেখানে ওই পার্টিকুলার ডেলিভারিটা বন্ধ করে দেয়া, মানে যেই ডেলিভারিটার জন্য সন্দেহটা যাচ্ছে যে ঠিক আছে ওর দুসরাতে প্রবলেম আছে, তাহলে ও দুসরা করতে পারবে না। সো এটা করেও তাকে নিলামে রাখা যেত, নিলামে এখন রাখা হয়েছে। এনিওয়েজ, যাই হোক, সিলেক্টররা রেখেছে, সিলেক্টরদের ধন্যবাদ জানাতে হয়। ইফতেখার ইফতি, যিনি বাংলাদেশ এ টিমের সদস্য, মানে অন্যতম এমার্জিং প্লেয়ার, বাঁহাতি ব্যাটসম্যান, 19-এর ওয়ার্ল্ড কাপ তিনি পার্টিসিপেট করেছেন বাংলাদেশের পক্ষে। এরপর এমার্জিং টিমের যে খেলা হলো সাউথ আফ্রিকার সঙ্গে, সেখানেও সেঞ্চুরি করেছেন। এখন আপনি হয়তোবা বলতে পারেন যে এনসিএলে ইফতি খুব বেশি রান করে নেই, বাট এরা তো প্রমিজিং প্লেয়ার, এরা এমার্জিং টিমে ইন্টারন্যাশনাল স্টেজে সেঞ্চুরি করেছে। দ্যাট মিনস এনসিএল যদি আপনি চিন্তা করেন লঙ্গার ভার্সন ক্রিকেট যারা খেলে বা ওইখানে যারা টপ পারফর্মার থাকে তাদের সব ফর্মেটে খেলারই যোগ্যতার জায়গা আছে, কিন্তু ওরা তো আসলে খুব বেশি খেলেও না। বাংলাদেশে তো সুযোগটাও নেই। এই এনসিএল টি20তে গেল 1-2 বছর হয়েছে, বাট আমাদের যে লঙ্গার ভার্সন ক্রিকেট, সেই লঙ্গার ভার্সন ক্রিকেটেও ইফতি টপ স্কোরারদের মধ্যে একজন। লাস্ট আমরা দেখলাম যে গুলশান টিমটা যখন প্রিমিয়ার লিগের প্রথম আসলো, প্রথম ম্যাচে ইফতি একটা সেঞ্চুরি করলো, যেটা অনেক বেশি আলোচনা হলো। সাদা বলের ক্রিকেটেও তার পারদর্শিতার জায়গা আছে। মানে তাকে কোনো টিম নেবে না নেবে দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু, কিন্তু নিলামে তো থাকবে। আশরাফুল রোহানকে আমি অনেক ছোটোবেলা থেকে চিনি। এনিওয়েজ, 19-এর সার্কিটে ছিল। আমার খুব প্রাউড ফিল হয় রোহানকে দেখে আসলে, যে রোহান এনসিএলে 1-2-3 উইকেট টেকারের মধ্যে। এখন এনসিএলে যেই ছেলেটা এতগুলো উইকেট নিয়েছে, তাকে আপনি বিপিএলের ড্রাফট লিস্টে, মানে নিলামের লিস্টে রাখেন নাই। এখন আই এম প্রিটি মাচ শিওর যে ইনফরমেশনগুলো হয়তো বা সিলেক্টরদের কাছে ওইরকমভাবে পৌঁছায় না। আমি এই জায়গাটাতে সবাই সিলেক্টরদের দোষ দেন। আমিও এর আগের দিন যখন ভিডিও করেছি, আমিও হয়তো বা একটু রাগান্বিতভাবে অনেক কথা বলেছি, কিন্তু এন্টায়ার প্রবলেমটা আমার কাছে মনে হয় আমাদের ইকোসিস্টেমের। প্রথম কথা হচ্ছে আমাদের একজন প্রধান নির্বাচক আছেন, আরেকজন নির্বাচক আছেন, কার রোলটা আসলে কি, এটা কিন্তু আমাদের ক্রিকেট বোর্ড এখন ইকোসিস্টেমটা তৈরি করতে পারে নাই। ইন্ডিয়াতে আমরা যেমন দেখেছি 4 জন বা 5 জন যারা সিলেক্টর আছেন, প্রত্যেকে কিন্তু একটা নির্দিষ্ট অঞ্চল ভাগ করা। সাপোজ ওয়েস্ট বেঙ্গল, ওই অঞ্চলের জন্য একজন সিলেক্টর, যার কাজ শুধু ওই অঞ্চলের প্লেয়ারদের দিকে নজর রাখা। ইন্ডিয়ার সাউদার্ন পার্ট, ওইখানে একজন আছেন যার কাজ হচ্ছে শুধুমাত্র সাউদার্ন পার্টের প্লেয়ারদেরকে নিয়ে নজর রাখা। অনেকে আছেন উত্তরের দিকের নর্দার্ন পার্টের নিয়ে, ওইখানে যে প্লেয়াররা আছেন সেটার জন্য একজন সিলেক্টর আছেন। সো প্রত্যেকের নির্দিষ্ট অঞ্চল নিয়ে কাজ করেন। আফটার দ্যাট সেখান থেকে একটা কোলাবোরেটিভ ওয়েতে তারা সিদ্ধান্তগুলো নেন। এইভাবে আসলে ইন্ডিয়াতে প্রসিডিওরটা চলে। দেখেন আমাদের বাংলাদেশে 2 জন সিলেক্টর একই সাথে একই দিনে এনসিএলে খেলা হচ্ছে 3 বা 4টা মাঠে, বা 3টা বা 4টা জায়গায় খেলা হচ্ছে। এটা পসিবল না, আমি ধরে নিচ্ছি যে পসিবল না, কিন্তু
এইখানে ইকোসিস্টেমটা তো এইরকমও নাই যে সিলেক্টরদের নিচে ম্যানেজেরিয়াল পর্যায়ে কেউ থাকবে যারা সিলেক্টরদেরকে রাইট ইনফরমেশনগুলো দিবে। সিলেক্টরদের নিচে ম্যানেজেরিয়াল পর্যায়ের কেউ থাকা। বাবা এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। ধরেন 4 মাঠে খেলা হচ্ছে, 4 মাঠে সিলেক্টরদের 4 জন প্রতিনিধি যাবে, 4 জন প্রতিনিধি যাবে যারা সিলেক্টরদেরকে রাইট ইনফরমেশনগুলো দিবেন। এখন সিলেক্টর তো নিশ্চয়ই 2 জন মিলে 4 মাঠে যেতে পারতেছেন না, ধরে নিচ্ছি দ্যাটস ভেরি ডিফিকাল্ট, সেটা সম্ভব না, সেটা দরকার নাই। 4 জন মানে 2 জন সিলেক্টরের আন্ডারে আপনি 4 জনকে দিয়ে দেন না, 4 জন ম্যানেজারকে দিয়ে দেন। 1200 কোটি টাকা আছে ক্রিকেট বোর্ডের, 4টা ম্যানেজার সিলেকশন প্রসিডিউরের জন্য রাখতে পারবে না যারা ডোমেস্টিক ক্রিকেট ফলো করবে। এখন এইখানে একটা প্রবলেম আছে। এখানে প্রবলেমটা হচ্ছে এই 4 জন দেবেন, তাদের ক্রাইটেরিয়া কি? আমাদের দেশে যেটা হয় যে সাবেক ক্রিকেটার না হলে পরে তাদেরকে কোনোভাবে মূল্যায়ন করা হয় না। আমি তো বলবো মানে এই জায়গায় যদি আপনি সিলেক্টর চিন্তা করেন যে মানে সিলেক্টর তো না, সিলেক্টরদের নিচে যারা ম্যানেজারিয়াল পর্যায়ে কাজ করবে, উৎস মাহমুদ ক্যান গিভ ইউ লট অফ ইনফরমেশন, কারণ উৎস খেলা দেখে, উৎস বিভিন্ন মাঠে ডোমেস্টিক ক্রিকেট যখন হয় ও ইনফরমেশনগুলো জানে। ওয়াই নট ইউ হায়ার পিপল লাইক উৎস? আরও অনেক ছেলেপেলে আছে, আরও অনেক অ্যানালিস্টরা আছেন যারা হয়তো বা এই সার্কিটটাতে ঢোকার চেষ্টা করছেন, যাদেরকে আপনি ঢুকতে দিচ্ছেন না। সব জায়গায় সিলেক্টর যাওয়ার দরকার নেই, আপনি অ্যানালিস্টদেরকে পাঠায় দেন, 4টা অ্যানালিস্ট পাঠায় দেন 4 জায়গাতে, যারা সারা দিন বসে বসে কোডিং করবে কার কোন কোন জায়গায় কি, এবং দিন শেষে আপনার কাছে ইনফরমেশন দিবে। এবং এরকম যখন আপনি ড্রাফট লিস্ট তৈরি করবেন, ওই অ্যানালিস্টদের সাথে বসবেন যারা এই বিষয়গুলো সম্পর্কে আপনাকে নলেজটা দেবে। খুব সিম্পল। সিলেক্টরের হয়তো বা ওই পাশে ন্যাশনাল টিম ফলো রাখতে হচ্ছে, এমার্জিং টিম রাখতে হচ্ছে, এই টিম, আমি সবই বুঝলাম, কিন্তু ইকোসিস্টেমটা আপনার ওইরকম নাই কেন যে ডোমেস্টিক ক্রিকেট যখন হয় আপনি 4টা ম্যানেজারকে পাঠিয়ে দেন, 4টা ম্যানেজার, 4 জন অ্যানালিস্ট, তারা এই কাজগুলো করবে। আমি সিম্পল কথা বললাম, কালকে মানে এই দেশে যদি এই কাজের জন্য পারফেক্ট কেউ থাকে যে একদম নিচের দিকের প্লেয়ারদের সম্পর্কে ইনফরমেশন আপনাকে রাইট দিতে পারবে, উৎস ইজ দ্য বেস্ট পসিবল চয়েস, উৎস মাহমুদ। এখন প্রবলেম হচ্ছে কালকে যদি উৎসকে এই কাজে নিযুক্ত করা হয়, সাংবাদিকরাই চিল্লাচিল্লি করবে উৎস জীবনে কি ক্রিকেট খেলছে। এই কাজ তো জীবনে ক্রিকেট খেলার না, এই কাজটা ক্রিকেটটা দেখার, ক্রিকেটটা মনোযোগ দিয়ে দেখার, ডোমেস্টিক ক্রিকেটটা মনোযোগ দিয়ে দেখার। সো এন্টায়ার ইকোসিস্টেমে আমাদের একটা আসলে প্রবলেমের জায়গা আছে, এবং যে কারণে আমি ঢালাওভাবে আসলে কাউকে দোষ দিই না। আমি ঢালাওভাবে লিপু ভাইয়ের দোষ দিব, শান্ত ভাইয়ের দোষ দিব, দেয়ার অপশন নেই। কারণটা হচ্ছে তাদের অনেক কিছু নিয়ে ব্যস্ত থাকতে হয়। এখন এই যে ডোমেস্টিক ক্রিকেটের এটার জন্য আপনার ইউ নিড সার্টেন ম্যানেজার্স যারা এই বিষয়টা ম্যানেজ করবে। যেসব জায়গায় হয়তো বা সিলেক্টররা যেতে পারছেন না, সেসব জায়গায় তাদের প্রতিনিধিরা তারা এই ইনফরমেশনগুলো শেয়ার করবে। আর 2 জন সিলেক্টর দিয়ে তো এটা কখনোই হয় না। আপনার অন্তত নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, বাংলাদেশের উত্তর প্রান্তের জন্য একজন সিলেক্টর, দক্ষিণ প্রান্তের জন্য একজন সিলেক্টর, পূর্ব প্রান্তের জন্য একজন, পশ্চিম প্রান্তের জন্য একজন, এবং প্রত্যেকে এভাবে ভাগ করে করে দেয়া যে যিনি উত্তর প্রান্তের আছেন, সাপোজ আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, সাপোজ পাইলট ভাই তিনি উত্তরাঞ্চলকে বিলং করেন, আপনি পাইলট ভাইকে উত্তরাঞ্চলের সিলেক্টর বানাবেন, তিনি শুধুমাত্র উত্তর অঞ্চলের যে প্লেয়ার আছে তাদেরকে নিয়ে উনি চিন্তা করবে, তিনি দক্ষিণ বা পশ্চিম অঞ্চলের প্লেয়ার আছে তার মাথাতেই দরকার নেই, তিনি শুধুমাত্র উত্তরাঞ্চল নিয়ে কাজ করবেন। এরকম 4 জন সিলেক্টর মিলে তারপর কাজ করবেন। মানে এভাবেই তো জিনিসটা আসলে হওয়া উচিত, এভাবেই জিনিসগুলোকে কোঅর্ডিনেট করা উচিত। ইভেন যখন প্রিমিয়ার লিগ হচ্ছে, একসঙ্গে 4টা-5টা মাঠে খেলা হচ্ছে, সব জায়গায় একদম পয়েন্ট টু পয়েন্ট সিলেক্টরদের নোটিস করাটাও সম্ভব না। দেয়ার ইউ নিড ম্যানেজার্স যারা এই বিষয়গুলো আপনার হয়ে ম্যানেজ করবে। এগুলো ইকোসিস্টেম আমরা এখনো বিল্ড করতে পারিনি। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই।